স্যার এগুলাই বুঝানো শুরু করেন। আচ্ছা, এটা দিয়ে শুরু করি, তাতে সমস্যা বেরোবে। আচ্ছা, প্রথমত কথা হলো রেখার ঢাল কি? ঢাল বলতে আমরা কি বোঝাই? রেখার ঢাল, ঢাল জিনিসটা কি, তাই তো? আচ্ছা, তো ঢাল মানে কি? ঢাল বলতে আমরা নর্মালি কি বোঝাই? কোনো ঢালু অংশ বা ঢালু জায়গা। ঢাল এক্ষেত্রে অর্থনৈতিক কারণে ব্যবহার হয়। সেটা হলো কোনো অপেক্ষকে অন্তর্গত শুভেচ্ছা সবাইকে, শুভ সন্ধ্যা। আমরা অর্থনীতি বিষয়ের উভয় পত্রের সমস্যা সমাধানের জন্য সাপ্তাহিক সাপোর্ট ক্লাস আজকে থেকে শুরু করতে যাচ্ছি। তোমরা যারা যুক্ত হয়েছো সবাই অবশ্যই আহ, এই বিষয়টায় প্রশংসার দাবি রাখে, তোমাদের আগ্রহ আছে। আচ্ছা, তো আমরা অফিসিয়ালি আমাদের কথা শুরু করব। তার আগে সমস্যা নেই, তোমাদের কি কি সমস্যা আছে আমি সমস্যাগুলো নেব। আমি আমার স্ক্রিন শেয়ার করছি, তোমরা যে সমস্যাগুলো বলবে এই সমস্যাগুলো আমি এখানে লিখে নেব। ফলে তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে সলভটা পেতে পারি। সমস্যা বলার জন্য প্রথমে অডিওটা অন করবে, তারপর সমস্যাটা বলবে। স্যার আমার ঢাল রেখা নিয়ে একটু সমস্যা আছে স্যার। কি নিয়ে সমস্যা? ঢাল রেখাটা হচ্ছে শুনতে পাচ্ছেন? ঢাল রেখাটা একজন একজন করে বলো, সমস্যা বলো। স্যার স্যার ঢাল। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ইয়ামিন, শুনতে পাচ্ছি। আপনার সমস্যা শুনবো, এখন আপাতত অডিওটা বন্ধ রাখেন। সাজ্জাদ আর স্যার একবার বলো। সমস্যা। স্যার ঢাল রেখা। রেখার ঢাল, হ্যাঁ রেখার ঢাল, ঢাল রেখা না, রেখার ঢাল। আচ্ছা, তারপর বলো আর কি সমস্যা, অন্য কেউ? স্যার এই যে মোট ব্যয় গড় উৎপাদন মোট উৎপাদন গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক, ওইটা যে রেখাটাতে পর্যায় নির্ণয় করে না, ওই পর্যায়গুলোতে সমস্যা। ও, তার মানে পর্যায় নির্ণয়, পর্যায় নির্ণয়। তারপর আর কোনো সমস্যা? সমস্যাগুলো বলো, আগে লিখিনি তাহলে আমার বলতে সুবিধা হবে। আমরা ইতিমধ্যে একটা সমস্যা, দুইটা সমস্যা পেয়ে গেছি। একজন জিজ্ঞেস করলো রেখার ঢাল নিয়ে, আর একজন অধ্যায় 3-এর পর্যায় নির্ণয়, ওই উৎপাদন রিলেটেড। আর কারো কোনো সমস্যা আছে দ্রুত বলো, তাহলে এগুলো নিয়ে আমরা এগিয়ে যাই। স্যার এগুলাই বুঝানো শুরু করেন। আচ্ছা, এটা দিয়ে শুরু করি, তাতে সমস্যা বেরোবে। আচ্ছা, প্রথমত কথা হলো রেখার ঢাল কি? ঢাল বলতে আমরা কি বোঝাই? রেখার ঢাল, ঢাল জিনিসটা কি, তাই তো? আচ্ছা, তো ঢাল মানে কি? ঢাল বলতে আমরা নর্মালি কি বোঝাই? কোনো ঢালু অংশ বা ঢালু জায়গা। ঢাল এক্ষেত্রে অর্থনৈতিক কারণে ব্যবহার হয়। সেটা হলো কোনো অপেক্ষকে অন্তর্গত, কোনো অপেক্ষকে অন্তর্গত অন্তর্গত একটি স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের অনুপাত। তাহলে বোঝা গেল? এক্সাক্ট আমরা এই কথাটাকে এভাবেও বলতে পারি যে ঢাল কি জিনিস? ঢাল হলো লম্ব ও ভূমি অক্ষের পরিবর্তনের অনুপাত। এটাকেও কিন্তু আমরা ঢাল বলতে পারবো। আমি যা লিখছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? জি স্যার। কোনো অপেক্ষকে অন্তর্গত একটি স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের অনুপাতকে আমরা ঢাল বলবো। আর খুব সহজভাবে বলা যাবে লম্ব ও ভূমি অক্ষের পরিবর্তনের অনুপাত, সেটাকেও আমরা ঢাল বলতে পারি। এখন একটা স্বাভাবিক কথা, তাহলে এক্সাক্ট ঢালটাকে আমরা দেখাবো কিভাবে? সচরাচর ঢাল নিয়ে তো বেশিরভাগ চিত্রভিত্তিক প্রশ্ন হয়। ঢাল কত প্রকার?
এখন সাজ্জাদ যে প্রশ্নটা করলো, তো প্রশ্ন করার উদ্দেশ্য ছিল যে রেখার ঢাল কিভাবে নির্ণয় করবো বা রেখার ঢাল কি। তাহলে আমরা যদি এই ঢাল বিষয়টাকে একটু ডিফাইন করতে চাই, তাহলে এক্সাক্ট কি দাঁড়ায়, যে কোনো রেখার একটা নির্দিষ্ট বিন্দুতে, এখানে এটাও কিন্তু যোগ করে দেওয়া যায়, যে কোনো রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব ও ভূমি অক্ষের পরিবর্তনের অনুপাত, সেটাই হলো ঢাল। ঢাল মূলত কয় প্রকার? ঢাল হলো মূলত 4 প্রকার। কয় প্রকার বললাম? 4 প্রকার। কি কি? ধনাত্মক, তারপরে কি ঋণাত্মক, তারপরে শূন্য, আর একটার নাম অসীম। এখন যে কোনো রেখা দেখে তুমি কিভাবে বুঝবে যে কোনটা ধনাত্মক ঢাল, কোনটা ঋণাত্মক, কোনটা শূন্য কিংবা কোনটা অসীম? এটা কমপ্লিটলি রেখা দেখে কিন্তু বোঝা যাবে। সাজ্জাদ কি আমাকে শুনতে পায়? প্রশ্নটা যে জিজ্ঞেস করলো তাকেই উত্তরটা দিই। সাজ্জাদ? জি স্যার, শুনতে পাইতেছি। আচ্ছা, তাহলে ঢাল কি দাঁড়ালো, যে কোনো একটি রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব এবং ভূমি অক্ষের পরিবর্তনের অনুপাতকে আমরা ঢাল বলবো। বলেন বুঝছেন কি না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন ঢালের ক্ষেত্রে যদি আমরা কোনো রেখা দেখে ঢাল চিনতে চাই, সেটা কিভাবে চিনব, সেটা চেনার একটা কৌশল আছে, আমি সেটা দেখাই দিচ্ছি আপনাদের। নর্মালি কি হয়, ঢালের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 4 ধরনের ঢাল পাই। কোনো রেখা থাকে ঊর্ধ্বগামী, কোনো রেখা নিম্নগামী, কোনোটা কি ভূমি অক্ষের সমান্তরাল, তো কোনোটা কি, কোনোটা দেখা যায় লম্ব অক্ষের সমান্তরাল। তো যদি আমরা ধরো একটা লম্ব অক্ষ পাই, ধরো একটা লম্ব অক্ষ আঁকলাম, আঁকি, তারপর একটা ভূমি অক্ষ আঁকি, এবং এইখানে যদি আমরা এই যদি ধরো এই যে নিম্নগামী একটা রেখা পাইছি, এটা কি ঊর্ধ্বগামী না নিম্নগামী? বলো এই রেখাটা কি? নিম্নগামী স্যার। নিম্নগামী। তাহলে এই রেখা যাচ্ছে নিম্নগামী নিচে। স্যার। আচ্ছা, তাহলে নিম্নগামী রেখার জন্য ঢাল সবসময় হবে ঋণাত্মক। আমরা চাহিদা রেখা দেখতে কেমন? নিম্নগামী। ফলে আমাদের ঢাল কি হবে? ঋণাত্মক। অপরদিকে যদি আমরা ঊর্ধ্বগামী কোনো রেখা পাই, তাহলে ঊর্ধ্বগামী রেখা পেলে আমরা বলবো সেই রেখাটা ঢাল ধনাত্মক। কেমন হবে? ধনাত্মক। এই তো বুঝে গেছেন। এছাড়াও কিছু কিছু জায়গায় আমাদের সিদ্ধান্ত নেওয়াটা কষ্ট হয়, যখন রেখাগুলো নিম্নগামীও না আবার ঊর্ধ্বগামীও না, সম্ভবত বুঝতে সমস্যা হয়ে যায়। এই জন্যই একটা বুদ্ধি আছে, আমি সেই বুদ্ধিটা বলি। তাহলে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কোথায়, যখন আমরা এমন কোন একটা রেখা পাই যেখানে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, সেই জায়গাটা। ধরো আমরা কোনো একটা রেখা অঙ্কন করছি, এইরকম পাইছি, সেটা এই রেখাটা কি, এই যে এই রেখাটা, এটা কি লম্ব অক্ষের সমান্তরাল না ভূমি অক্ষের সমান্তরাল? ভূমি অক্ষের সমান্তরাল। হ্যাঁ, ভূমি অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে ভূমি অক্ষের সমান্তরাল হলে দেখো এই জায়গায় দামটা কি স্থির বা থেমে আছে। এবং আমরা যদি এই জায়গাটা কল্পনা করি, তাহলে ভূমি অক্ষের সমান্তরাল হলে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, তাহলে এখানে ঢাল হবে 0। এটা যেন মনে থাকে। এখানে ঢাল কি? শূন্য। এখানে ঢাল হবে 0। এই জন্যই 0, কারণ এখানে স্লোপ বা ঢাল আমরা কি বলবো? 0। জিরো। কারণ এখানে কোনো চেঞ্জ নাই এই জায়গাটায়। দাম তুমি যদি এখানে বসাও, দাম যত বসাইছো তুমি চাহিদা ইচ্ছা মতো বাড়াবা কমাবা, কিন্তু কোনো চেঞ্জ তেমন অতটা হবে না। আর এইখানে আমরা কেমন ঢাল পাবো?
এইটাকে আমরা বলছি এক্ষেত্রে ঢাল হবে ঋণাত্মক। ঋণাত্মক। মনে থাকবে? হ্যাঁ। তোমাদের কনফিউশন বলতে এটা দিয়ে হয় না, কনফিউশনটা হয় অন্য জায়গায়। সেটা হলো কোনো রেখা যদি ঊর্ধ্বগামী হয়, তারপর কোন রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, তখন তোমাদের ঢালটা বের করতে সমস্যা হবে। এটাই মূল সমস্যা। এছাড়াও যদি আমরা আর একটা রেখা আঁকি, যদি দেখানোর চেষ্টা করি আর কি, ধরো আমরা আর একটা রেখা আঁকছি এরকম, কার যেন মাইক অন আছে, মাইকটা একটু বন্ধ করো। কথা বলার প্রয়োজন হলে মাইক অন করে কথা বলবা, নাহলে যে ইকো আসতেছে। এইটার ঢাল কেমন হবে? এনি আইডিয়া? কেউ বলতে পারে? এই যে রেখাটা আমি এখন আঁকতেছি, অসীম। অসীম। এইটা হবে ইনফিনিটি বা অসীম। দেখো তো এবার ক্লিয়ার বুঝলাম কিনা? না স্যার। বোঝো নাই? স্যার ধরো এটা বুঝলাম না স্যার, স্লোপ ইনফিনিটি বুঝলাম না। স্লোপ মানে ঢাল, আর এখানে স্লোপ আমরা পাচ্ছি ইনফিনিটি। কেন ইনফিনিটি বলি? অসীম ইনফিনিটি মানে। অসীম, হ্যাঁ কিভাবে? ইনফিনিটি মানে তো অসীম, ঠিকই আছে। তো এইখানে ইনফিনিটি কেন হলো? নিয়ন সাহেবের প্রশ্ন। আর প্রশ্নটা এই জন্য আমরা এইভাবে সলভ দিতে পারবো। যেমন দেখেন, এইখানে যদি আমরা এখন একটা মান নেই, এখানে আমরা কি কিউ বসাবো, তাই তো? কিউ, এখানে কিউ এর মানটা কি স্থির না? এই যে কিউটা আমরা ধরলাম, এই কিউটা এখানে স্থির। এরপর তুমি ইচ্ছা মতো দাম নিতে পারবা। যদি আমরা এখানে একটা দাম নেই, সাপোজ ফর এক্সাম্পল, যদি আমরা এখানে একটা দাম নেই, তাহলে এটা হবে P0, তাই কিনা বলেন? পি। আবার ধরি আমরা আর একটা উপরে কোনো একটা দাম নিচ্ছি, তাহলে এটাকে আমরা বলবো P1। তাহলে এই যে একটা দ্রব্য একটা জায়গায় স্থির, কিন্তু আমরা একের পর এক দাম নিতে পারবো। দাম নেওয়ার ফলে আলাদা চেঞ্জেস আসবে, কিন্তু দ্রব্যের এক্ষেত্রে কোনো চেঞ্জ নাই। ফলে যদি আমরা ঢাল নির্ণয় করি, তাহলে আমাদের ইনফিনিটি ঢাল পাবো। আমি এখানে তাহলে যে কোনো রেখা ঢালটা সামারি করে দিই। ঊর্ধ্বগামী হলে, যদি কোনো রেখা এরকম ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী হলে আমরা ঢালটাকে বলবো ধনাত্মক। তখন স্লোপ কেমন হবে? ঊর্ধ্বগামী হলে কি বলবো? ধনাত্মক। নিম্নগামী হলে আমরা বলবো ঋণাত্মক। আর যদি ভূমি অক্ষের সমান্তরাল হয়, তাহলে বলবো 0। আর যদি লম্ব অক্ষের সমান্তরাল হয়, যেটা এই যে এইটা সবাই দেখতে পাচ্ছেন আশা করি, এইটা হবে ইনফিনিটি। তাহলে নিম্নগামী হলে মাইনাস, ঊর্ধ্বগামী হলে প্লাস, ভূমি অক্ষের সমান্তরাল হলে 0, আর লম্ব অক্ষের সমান্তরাল বা অনন্ত পানে যাত্রা হলে আমরা বলবো ইনফিনিটি। আমার মনে হয় প্রবলেমটা ক্লিয়ার, তাই তো? তারপর আমরা দেখবো নতুন কারো কোনো এরপরে দেখবেন সমস্যা বললেন, এই রিলেটেড কারো কোনো সমস্যা আছে? ঢাল রিলেটেড? নো স্যার। নাই। এখন রাইসা যেটা জিজ্ঞেস করলো যে উৎপাদন অধ্যায়ের এই যে বিভিন্ন পর্যায়গুলো আমরা কিভাবে নির্ণয় করবো। এখন এই পর্যায় নির্ণয় করতে গেলে তো হুবহু চিত্র আঁকতে হবে। তবে সেক্ষেত্রে ওই চিত্র বেসিক্যালি এটা উদ্দীপকে দেওয়াই থাকে। উদ্দীপকের চিত্রটা কি করা থাকবে? দেওয়াই থাকবে। তাহলে আমরা কি করতে হবে? আমাদের ওই চিত্রটা খালি পর্যায়টা বের করতে হবে। তবে এখানে একটা বিষয়, যে জিনিসটা আপনারা প্রায় আটকে যান, সেই জায়গাটা হলো যে কাম্য পর্যায় কোনটা। এই 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 রিলেটেড কোনো প্রশ্ন আছে কি রাইসা? জি স্যার। কাম্য পর্যায় নিয়ে কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই যে কাম্য পর্যায় নিয়ে যে সমস্যা, কাম্য পর্যায় নির্ণয় আমরা বেসিক্যালি পাই কি? এই চিত্রটা যদি আমরা সলভ করি, তাহলে আমরা এখানে পর্যায় পাই মূলত 3টা। একটা প্রথম পর্যায়, একটা দ্বিতীয় পর্যায়, আর একটা তৃতীয় পর্যায়। প্রথম পর্যায়ে আমরা একটা জিনিস দেখতে পাই, মেজর কথাটা আমি বলছি, যে উৎপাদন কেমন হারে বাড়ে। প্রথম পর্যায়ে আমরা দেখছি যেটা, যে উৎপাদনটা কম, অতটা বেশি না আর কি, বাড়তে থাকে, কিন্তু উৎপাদন কি কম। তবে এখানে একটা মেজর বৈশিষ্ট্য আছে, ক্রমবর্ধমান আর কি, ক্রমবর্ধমান, ধীরে ধীরে বাড়ছে।
এটাকে আমরা ক্রম হ্রাসমানও বলতে পারবো, কিন্তু ওই মানে বড় আকারে যে বাড়ে তা না। ক্রমবর্ধমান খুবই অল্প আকারে বাড়ে, এই জন্য আমরা এটাকে বলছি ক্রমবর্ধমান। এটাকে কোনো কোনো বইতে ক্রম হ্রাসমানও লেখা আছে, কিন্তু যে ওই রকম মেজর কোনো নাই, চেঞ্জেস নেই। সেক্ষেত্রে আমরা একটু বিষয়টা খেয়াল করবো আর কি, যে এক্সাক্ট কি দাঁড়ায়। আচ্ছা, এখন আর একটা প্রায়ই একটা প্রশ্ন আসে আপনাদের, যে আমরা কোন পর্যায়টা নেব, এটা নিয়ে আপনারা প্রায় টেনশনে পড়ে যান আর কি। কোন পর্যায়টা নেবেন, এই তো সেইটার জন্য একটা বুদ্ধি আছে আমার কাছে। আপনি যেই পর্যায়টাই নেন না কেন, আপনার মূল উদ্দেশ্য কি? উৎপাদনটা যেন সর্বোচ্চ হয়, তাই না? উৎপাদন কি হবে? সর্বোচ্চ হবে। তাহলে আমরা মেজর যে বৈশিষ্ট্য, 1 নম্বরটা পাইলাম হলো উৎপাদন কম। 2 নম্বর কি? 2 নম্বরটায় আমরা যেটা পাই যে উৎপাদন ক্রমবর্ধমান, উৎপাদন বাড়তে থাকে। ক্রমবর্ধমান কম, তাই বলে একবারে কম নয়, ক্রমবর্ধমান বলতে পারি আমরা, ক্রমবর্ধমান। অপরদিকে 3 নম্বরে আমরা যেটা পাবো সেটা হলো উৎপাদন, কার যেন মাইক অন আছে, মাইকটা একটু বন্ধ রাখো, নাহলে যে ইকো হচ্ছে, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আর এটা হবে উৎপাদন কি ঋণাত্মক। আশা করছি এটা তোমাদের কাছে আছে, যে তোমরা জানো। এখন কাম্য পর্যায়ে আমরা কিসের সাপেক্ষে নির্ণয় করবো? কাম্য পর্যায় নির্ণয়ের জন্য কিছু যুক্তি দরকার আসলে। সেই যুক্তি ছিল মোট কয়টা? 2টা। 2টা যুক্তি কারো মনে আছে? নাম্বার 1 আমি লিখছি, আপনারা থাকলে লিখে নেন। যে স্তরে উৎপাদন বেশি, এটা একটা। আর একটা হলো গড়, AP equal MP. এই তো এপি ইকুয়াল এমপি, এইটা যেখানে পাবো। গড় ও প্রান্তিক উৎপাদন মধ্যে সমতা যে স্তরে, সমতা যে স্তরে আমরা পাবো, মূলত আমরা এখানে খুঁজবো এই 2টা পয়েন্ট, যে যে স্তরে উৎপাদন বেশি সেটা নেব, আর একটা হলো এপি এবং এমপি এর মধ্যে সমতা যেখানে পাবো। আমরা যদি প্রথম স্তরে দেখি, তাহলে উৎপাদন কি কম, তাহলে এটা প্রথমটাতে এমনিতেই বাদ। অপরদিকে আমরা যদি টিপি আর এপির মধ্যে সম্পর্ক দেখি, এই এই স্তরের মধ্যে সম্পর্কটা পাবো এপি এবং এমপি। এখানে এপি হবে কি, এপি হবে ছোট আর এমপি হবে বড়। এটা কি কারো চিত্রটা কি কারোর কাছে আছে এখন সামনে? সামনে নিয়েও দেখতে পারো, তাহলে বুঝবো। অপরদিকে আমরা যদি 3 নম্বরে যাই, আমি 2 নম্বরটা পরে বলছি, কেন বলছি তোমরা বুঝেই গেছো, কারণ 2 নম্বরটা আমাদের উত্তর। তাহলে যেটা উত্তর সেটা আমরা বলবো সবার শেষে, তাহলে ব্যাখ্যা দিতে সুবিধা হবে। এইখানে দেখা গেল 3 নম্বরের স্তরে উৎপাদন ঋণাত্মক, মানে এমন তো কোনো উৎপাদনকারী পাওয়া যাবে না যে কিনে চায় তার উৎপাদন কি হবে, কমবে বা ঋণাত্মক হবে, এমন কেউ কি চায়? চাইবে না। ফলে আমরা 1 নম্বরটা যেমন নিতে পারতেছি না, 1 নম্বরটা কি কেন নিতে পারছি না? উৎপাদন কম তাই। অপরদিকে আমরা 3 নম্বরটাও নিতে পারবো না। 3 নম্বরটা এই জন্য আমরা রেড জোনে ফেলে দিব এখন, এই জন্যই এটা লাল। কেন লাল? কারণ এখানে উৎপাদনটা কি ঋণাত্মক, এমন কোনো উৎপাদনকারী নাই যে কিনা চায় উৎপাদন ঋণাত্মক হবে। যেমন দেখেন, আমরা কাম্য পর্যায়ে হওয়ার যুক্তির মধ্যে এই জিনিসটা কিন্তু পরিষ্কার ধরেই নিয়েছি, যে আমরা চাই যে স্তরে উৎপাদন বেশি সেটাকেই আমরা কাম্য হিসেবে নেব। কথা কি বুঝলেন? তাহলে যে স্তরে উৎপাদন বেশি, এটা প্রথম স্তরে উৎপাদন অল্প, কিন্তু তৃতীয় স্তরে উৎপাদন নাই, তাহলে প্রথমটা কোন রকম রাখা গেলেও 3টা রাখা যাচ্ছে না। ফলে আমরা এটা ক্রস, এটা কেটেই দেবো, এটা প্রথমবারই আমরা কেটে দেবো একদম ক্রস, আমাদের হিসেবে থাকবে না ওটা। এরপর আসি আর একটা ব্যাপার,
যে আমরা তাহলে এবার নিব কোনটা তার তো আমরা যুক্তি বের করছি, তাই না? সেই যুক্তি আমাদের বলে যে যে স্তরে উৎপাদন বেশি আর যে স্তরে কি প্রাণ এপি এবং এমপির মধ্যে মিল আছে সেটা নেব, তাই তো? তাহলে এখানে উৎপাদন কম কিন্তু এপি এমপির মধ্যে মিল নাই, এমপি বড় এপি ছোট। তৃতীয়তে কি আছে, উৎপাদন তো নাই সেই হিসেবে এটা বাদ, আবার এপি বড় এমপি ছোট, সেই হিসেবে এটাও নেওয়া যায় না। তাহলে নিব কোনটা? 2 নম্বর স্তরটা আমরা নিচ্ছি বা নিতে চাচ্ছি। কেন নিব? এটা এই জন্যই নিব যে কারণ দ্বিতীয় স্তরে উৎপাদনটাও বেশি এবং এপি এবং এমপির মধ্যে সমতা আছে। এই প্রশ্নটা কিন্তু যদি আসে এটা কিন্তু ঘতে আসবে। ঘতে কি আসবে প্রশ্নটা? ঘতে যে প্রশ্নটা আসে বেশিরভাগ এই রিলেটেড প্রশ্ন, ঘতে যেটা আসবে আমি ঘটা লিখে দিচ্ছি। উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে কাম্য পর্যায় কোনটি তা বিশ্লেষণ করো। কাম্য পর্যায় কোনটি তা বিশ্লেষণ করো। বুঝলেন কিনা প্রশ্নটা? তাহলে যদি এরকম হয় কাম্য পর্যায় কোনটি, তাহলে আমরা উত্তর লেখার সময় আগে কি করব? উত্তরের সংকেত দেই। উত্তর সংকেত কিভাবে? প্রথমে আমরা একটু প্রারম্ভিক আলোচনা করব। প্রারম্ভিক আলোচনা মানে কার? ওই টিপি এপি এমপি সংজ্ঞা দিতে পারো। তারপর কাম্য পর্যায়ে হওয়ার যুক্তি দিতে হবে, এই যে এটা, এই ধরো ওটা আমরা সেকেন্ড স্টেপে বসাই দিলাম বসায়। ওকে, তারপর আমরা কি করব? কাম্য পর্যায়ে যুক্তি দেওয়ার পর তারপরে আমরা কাম্য পর্যায়ে হওয়ার বিশ্লেষণ করব। কোন কোন স্তরে কি কি দেখতে পাই এই বিশ্লেষণটা আমরা করব। কাম্য পর্যায়ে হওয়ার বিশ্লেষণ, ওই যে কোনটা কম কোনটা বিষয় বেশি, এই যে হুবহু এই অংশটা, এই যে এটা প্রথম স্তরে কি, দ্বিতীয় স্তরে কি, তৃতীয় স্তরে কি, আমরা এইভাবে আর কি বলে দেব যে কাম্য পর্যায়ে হওয়ার বিশ্লেষণ এমন। এখনো কে কে যেন জয়েন হতে চায়, এতক্ষণ কি করলো সে? হ্যাঁ, আসতেছে আবার পালাচ্ছে, আচ্ছা পালাক। তাহলে কাম্য পর্যায়ে হওয়ার বিশ্লেষণ কি? প্রথম পর্যায়ে কি কি পাচ্ছি, দ্বিতীয় এবং তৃতীয় কি কি পাচ্ছি সেটা এখানে লিখবো। ওইটা লেখার পর তৎপরবর্তী আমরা লিখবো এখন বাকি অংশ। আমি এটা অন্য কালার দিয়ে দিই যেন তোমরা বুঝতে পারো যে এটা আমার আলাদা। ঠিক আছে? তাহলে আলোচনা করলা, প্রারম্ভিক আলোচনায় কি দিবা? সংজ্ঞা দিবা। কার? টিপিএপি এমপি সংজ্ঞা, এই যে টিপিএপি এমপি। আচ্ছা, তারপর কাম্য পর্যায়ে হওয়ার যুক্তি দিলাম, যুক্তি দেওয়ার পর কাম্য পর্যায়ে হওয়ার বিশ্লেষণ। আমরা এইবার করব হলো কাম্য পর্যায় বিষয়ক মন্তব্য। তাহলে কাম্য পর্যায় বিষয়ক মন্তব্য কি দাঁড়ালো? কেউ একজন বলেন কোন পর্যায়টা আমরা নিচ্ছি? এপি ইকুয়াল এমপি সমান হবে, এটা কি দ্বিতীয় হ্যাঁ, পর্যায়ে? এই যে দ্বিতীয় পর্যায়, আমি এটাকে বোল্ড করে দিচ্ছি, একটু বড় করে দিয়েছি। এইটা এই জন্যই আমরা নিচ্ছি, আমি আবার বড় করলাম, এই জন্যই নিচ্ছি কারণ আমাদের এখানে উৎপাদনটা কি কম না বেশি? উৎপাদনটা বেশি। অপরদিকে তাহলে যে স্তরে উৎপাদন বেশি, এই যে এটা আমাদের মিট করলো, ভালো কথা। তাহলে গড় এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সমতা আছে, সেটা কোথায়? শুধু এই স্তরে আছে, অন্য কোনো স্তরে কিন্তু নাই। যেটা আমরা দ্বিতীয় স্তরে পাই সেটা এই প্রথম স্তরেও নাই, প্রথম স্তরে একটা বড় একটা ছোট, দ্বিতীয় স্তরেও একটা বড় একটা ছোট। তাহলে আমরা যেটা নিচ্ছি সেটা হলো দ্বিতীয় স্তর, এপি ইকুয়াল টু এমপি। তাহলে আমরা বলতে পারবো যে উপযুক্ত আলোচনার সাপেক্ষে বলা যায় যে কাম্য পর্যায় হলো পর্যায় 2। বলেন তো আবার বুঝলেন কিনা সবাই? কাম্য পর্যায়ে রিলেটেড কোনো প্রশ্ন? এই যে এটা যদি ঘ আসে তাহলে এইটার উত্তর এইভাবে সাজাবেন, তাহলে 4 পাওয়া যাবে। এবং অবশ্যই চিত্রটা কপি করবেন, আর চিত্রের ক্ষেত্রে কোনো প্যানিক হওয়ার দরকার নাই, কারণ চিত্রটা উদ্দীপকে দেওয়াই থাকবে। বলেন এছাড়া আর কোনো সমস্যা? মোট তো 2টা সমস্যাই পাইছি, আর কেউ কোনো সমস্যা এখনো আমাকে বলেনি। বলতে থাকো, কোনো সমস্যা? না স্যার আর নাই। হ্যাঁ, রাইসা আপনার উত্তর পেয়েছেন আপনি?
জি স্যার। আচ্ছা, তাহলে দেখি আর কারো কোনো সমস্যা থাকলে বলেন। স্যার আমার আছে। বলেন সমস্যা কি? স্যার ওই যে অর্থের মূল্য বের করে না ভিএম যেটা, ওইটার হুম, এম আর ভিতে স্যার বের করতে একটু সমস্যা হয়, মানে এম আর ভিটা উল্টাপাল্টা হয়ে যায়, ওইটা পারি না। এম আর ভিটা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। জি স্যার, ওইখানে দুইটা করে মান না, একটাতে যে ওই যে প্রাইম না কি দিয়ে যে করে ওইটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এর সমাধান হয়ে যাবে। আচ্ছা, তাহলে অর্থের মূল্যে একজন বললেন যে বুঝতে পারতেছেন না কোনটা এম কোনটা ভি কোনটা এম প্রাইম কোনটা ভি প্রাইম, এই তো। আচ্ছা, আমি বুঝতে পারছি। তাহলে আমরা এবার ওই রিলেটেড প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। আমাদের প্রশ্ন হলো অর্থের মূল্যের অঙ্ক কি করব, কিভাবে করব। এটা মূলত অঙ্ক, সমস্যা নেই, এটা আমি করে দিতে পারবো, এখানেই করা যাবে। তাহলে অর্থের মূল্য কি সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই, আছে কি কারো? অর্থের মূল্য বা ভ্যালু অফ মানি, সেটা হলো অর্থের ক্রয় ক্ষমতা। অর্থের ক্রয় ক্ষমতাই হলো অর্থের মূল্য। আমরা অর্থের মূল্য বলতে কি বোঝাই? কোনো কিছুর মূল্য মানে কি? কোনো কিছুর মূল্য মানে তার উপকারিতা, উপযোগিতা। সেরকম অর্থের মূল্য মানে অর্থের ক্রয় ক্ষমতা। এখন এখান থেকে অঙ্ক কেমন আসে? আমরা একটা অঙ্ক ধরে নিই, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ধরেন বলা আছে নগদ হাতে থাকা অর্থ একজনের হাতে আছে। নগদ হাতে থাকা অর্থ ধরি আমরা 10,000 টাকা। আমার 10,000 টাকা কারো হাতে আছে, থাকতে পারে। তারপর প্রশ্ন আসবে সেই অর্থের প্রচলন গতি। প্রচলন গতি জিনিসটা আশা করা যায় আপনারা একটু টের পান। প্রচলন গতি মানে কি? এটা হলো একটা কাল্পনিক ধারণা যে একটা পয়সা বা একটা টাকা কতবার হাত বদল হয়। এটা কাল্পনিক একটা ধারণা, কয়বার হাত বদল হয়। কয়বার হাত বদল হয় সেটা তো ক- টাকার কার হাতে আছে কখন আছে সেটার উপর নির্ভর করে, তাই না? আচ্ছা, তো এছাড়াও আমরা দেখব কি আছে এখানে, কিছু টাকা ও হাতে রাখে নাই, না রেখে কি করছে, ব্যাংকে রাখছে। ধরি আমরা ব্যাংকে সে রাখছে। ব্যাংকে তো 3 ধরনের আমানত আছে, তাই না? তাহলে আমরা বললাম তো ব্যাংকে সঞ্চিত অর্থ। তাহলে ব্যাংকে সঞ্চিত অর্থ, নর্মালি আমরা ব্যাংকে একটু বেশি রাখি, তাই তো? ধরি 25,000 টাকা সে ব্যাংকে রাখুক। এবার সেই অর্থের প্রচলন গতি বসাবো কার, ওই ব্যাংকে, যে টাকাটা ব্যাংকে আছে। আপনারা হয়তো বা এটা বুঝতে পারতেছেন না যে সেই অর্থের প্রচলন গতি বলতে আমরা কি বোঝাই। মানে যার টাকা তার প্রচলন গতি, আমরা ওটা পাশাপাশি রাখবো। তাহলে সেই অর্থের প্রচলন গতি, তাহলে যে টাকাটা হাতে নাই ব্যাংকে আছে সেই টাকাটার প্রচলন গতি কিন্তু আগের টাকাগুলোর মতো হবে না। আমরা এই যে অঙ্কটা দেখলাম, এই অঙ্কটা আমি অন্য কালার দিয়ে দিই যেন আপনাদের চোখে ধরে। আচ্ছা, এখন এখান থেকে প্রশ্ন কি আসে? দেখা গেল গ নম্বরের প্রশ্ন আসলো অর্থের মূল্য কত। অর্থের মূল্য কত সেটা বের হবে হোক। আর ঘ নম্বর আসলো অর্থের পরিমাণ দ্বিগুণ করলে, অর্থের পরিমাণ দ্বিগুণ করলে অর্থের মূল্যে কি প্রভাব পড়বে। মূলত ওর প্রশ্নটা ছিল এমন যে আমরা কিভাবে বুঝবো কোনটা এম কোনটা এম প্রাইম কোনটা ভি কোনটা ভি প্রাইম, এইসব। মানে এইটা বুঝতে গেলে একটা ধারণা আমাদের জানা দরকার, সেটার নাম অর্থের অর্থের যোগান। অর্থের যোগান কি আমরা বুঝি? তো জানি কিনা বলো। অর্থের যোগানের কিছু নির্ধারক আছে। অর্থের যোগানের নির্ধারক কয়টা? অর্থের যোগান নির্ধারক 3টা। কয়টা বললাম? 3টা। দেখি তো আপনাদের চেনা চেনা লাগে কিনা, একটু তাকান। একটা নাম M1, একটা নাম M2, আর একটা নাম M3। এই তো, একটা M1, একটা M2 আর একটা M3। আর এই এম গুলো কিন্তু ছোট হাতের এম, বড় হাতের এম না। আচ্ছা, এখন M1 বলতে আমরা কি বোঝাই? হোয়াট এক্স্যাক্টলি M1 মিনস? M1 আমাদেরকে এটা দেখায়
M1 মানে বোঝাচ্ছে M1 বলতে যে নগদ যে টাকাটা হাতে আছে কিংবা চাহিদা আমানত আছে। আর M2 বলতে M1 এর সাথে স্বল্পমেয়াদী আমানত যোগ হবে। আর M3 বলতে M2-র সাথে M2টা পুরোটাই থাকবে, তারপরে M3-র সাথে সে দীর্ঘমেয়াদী। আচ্ছা, এবার একটা জিনিস আমাকে বলেন যে কেউ নগদ হাতে থাকা অর্থ, এই টাকাটা তাহলে কিসের মধ্যে পড়ে, M1 M2 না M3? M1 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 নগদ হাতে থাকা অর্থ কিন্তু আসলেই M1। তাহলে আমরা এটাকে M1 এর মধ্যে ধরবো, তাহলে এটাকে আমরা খালি বলবো M। আর যার M তার হলো প্রচলন গতি। প্রচলন গতি কি বললাম, এটা কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা কেমন, যে কতবার যে হাত বদল হয় কোন টাকা এটা তো আমরা জানি না, কিন্তু আমরা কি করি, এটা আইডিয়া করি, আমরা ধারণা করি যে একটা টাকা কতবার হাত বদল হতে পারে। তো এই জন্য এটাকে আমরা বলি হলো ভেলোসিটি বা ভি। তাহলে যার এম, এই ভিটা কার ভি, এই এম এর ভি, যে টাকাটা নগদ হাতে আছে সেই টাকাটার প্রচলন গতি হলো ভি। বোঝা গেছে? এছাড়াও আমরা বাণিজ্যকে এখানে বলি হলো টি হলো। আর ব্যাংকে যে টাকাটা রাখছি এই টাকাটা কি নগদ হাতে আছে? না, এম নগদ যে প্রাইম হবে টাকাটা না। হাতে থাকবে না তখন সেটাকে আমরা বলবো এম প্রাইম। বুঝলেন কিনা? আর যে টাকাটা নগদ হাতে নাই সেই টাকাটার যদি প্রচলন গতি আমরা বলি সেটাকে আমরা বলবো ভি প্রাইম। বোঝা গেছে? এবার আমাদের কাছে কিন্তু সূত্র আছে, কার, ফিশারের সূত্রটা। ফিশারের সূত্রটা কেমন আমরা জানি, এমভি ইকুয়াল পিটি, তাই কিনা বলো? এমভি ইকুয়াল পিটি, এটা হলো ছোট আকারে। ছোট আকারে কেমন, ছোট আকারে এই জন্যই বলছি আমরা যে এর মধ্যে কোনো ব্যাংকে বা বাহিরে কোথাও সঞ্চয় করে রাখছে এই বিষয়টা কিন্তু নাই, এটা একটা রূপ। আর একটা সূত্র আছে ফিশারের, অনেকটা এরকম, এমভি যোগ এমভি ইকুয়াল পিটি। এখন তো আপনারা বুঝতে পারেন কিনা? তাহলে এটা কিন্তু নির্ভর করবে কোনটা কখন বসাচ্ছি, আমরা কোনটা কখন বসাচ্ছি এটা কিন্তু বুঝে শুনে খেয়াল করে বসাইতে হবে। আমরা এমভি ইকুয়াল টু পিটি এটা যেমন একটা সূত্র, এম প্রাইম ভি প্রাইম প্লাস এমভি পিটি এটা আলাদা সূত্র, এবং দুইটার ইউজেস কিন্তু আলাদা, জায়গা আলাদা। দেখেন, যদি প্রশ্ন বলে অর্থের মূল্য কত, অর্থের মূল্য কত মানে কি, এখানে বলে নাই যে কোন টাকাটা হাতে আছে না কোন টাকাটা ব্যাংকে আছে সেইটা হিসাব করতে বলে নাই, এমনি বলছে অর্থের মূল্য কত। তাহলে আমাদের কাছে এইটাও যেমন এম, এটাও একটা এম, এটাও একটা এম, তাহলে আমরা 2m এর সাপেক্ষে অঙ্কটা করব। তার মানে সূত্র হবে কোনটা, এইটা না এইটা, বলেন তো কোনটা হবে, 1 না 2? 1 হবে না স্যার 2 দুই হবে? নাম্বারটা এক, হবে। কে দুই 1 বলছে? নাম্বারটা। 2 নাম্বারটা হওয়ার হবে। কথা তো সূত্র। 2 2 হবে, হবে, হ্যাঁ। 2। হ্যাঁ, এই তো 2 এই জন্যই হবে কারণ এটাও একটা অর্থ, এই যে এটাও একটা অর্থ, এইটাও একটা অর্থ। তাহলে দুইটা অর্থই যেখানে যে অঙ্কে থাকবে সেই অঙ্কের ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব, এবং এই সূত্রে যে মান আসবে সেটা অবশ্যই এই সূত্রের থেকে বেশি আসবে, আসার কথা। এবার আর একটা কিন্তু আছে, যদি গ নম্বরে এই প্রশ্ন আসে কি, সংকীর্ণ অর্থে অর্থের মূল্য কত, প্রশ্নটা খেয়াল করবেন। তাহলে কি বললাম, সংকীর্ণ অর্থে সংকীর্ণ অর্থে অর্থের মূল্য কত, এমন প্রশ্ন আসলে একটু কিন্তু খেয়াল করে লিখবেন। কেন খেয়াল করে লিখবেন, এর কারণ আছে। যদি বলে সংকীর্ণ অর্থ, সংকীর্ণ অর্থ একটা আলাদা মিন করে, মানে যে টাকাটা পুরোপুরি M1, আমরা যখন এই যে এম প্রাইম যোগ দিলাম তখন এটা কিন্তু আর M1 থাকলো না, এটা হয়ে গেল M2 কিংবা M3। আর সংকীর্ণ যদি বলে তাহলে শুধু এই এতটুকু সাপেক্ষে অঙ্ক করতে হবে, আর নিচের এই অংশটা তখন নেওয়া যাবে না, একটু মনে রাখবেন। প্রশ্নে কিন্তু এরকম বিভ্রান্তি দেওয়া থাকতেই পারে। যদি বলে সংকীর্ণ, সংকীর্ণ যদি বলে তাহলে আমরা এই এই অংশ দিয়ে অঙ্কটা করব। কোন অংশ,
আমি একটু কালার গুলো মিলিয়ে দিই যেন তো আপনারা বুঝতে পারেন। এই যে এইটা, এই অংশটি যেন করি আমরা, সংকীর্ণ মানে ওই অংশ। মানে সংকীর্ণ অর্থে অর্থের মূল্য কত, এমন প্রশ্ন আসলে আপনারা কিভাবে উত্তর আর দেবেন? প্রশস্ত যদি হয় তাহলে নিচেরটা হবে? হ্যাঁ, প্রশস্ত বললে দুইটাই হবে, প্রশস্ত থাক আর এমনি অর্থের মূল্য থাক, দুইটাই হবে। আর যদি বলে সংকীর্ণ, তাহলে এই অঙ্কটাই খালি করবেন উপরে, যেটা এই কালার এই কালার, যে কালার মিলে। বুঝছেন কি আমার কথাটা? তখন এই জি সূত্রে স্যার। অঙ্ক হবে, তখন এই সূত্রে হবে। আর যদি এখানে আপনার সংকীর্ণের মান বসাই আমরা, তাহলে এই যে সংকীর্ণের এই সূত্র বসাবেন। তাহলে তিনটা নীল কালার খেয়াল করেন। যদি বলে সংকীর্ণ এইটুকু, এর জন্য এই সূত্রে। ক্লিয়ার? এবার আর একটা জিনিস আপনারা ভুল করেন এই প্রশ্নে, সেটা হলো অর্থের পরিমাণটা যে আমরা বলছি দ্বিগুণ, তাই না? দ্বিগুণ, অর্থের পরিমাণ কি করব আমরা? দ্বিগুণ করব। আচ্ছা, তাহলে দ্বিগুণ বলতে আমরা দ্বিগুণ বা দুই গুণ বোঝাচ্ছি, তাই তো? তাহলে দ্বিগুণের ক্ষেত্রে কোন অর্থটাকে আমরা দ্বিগুণ করব? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। প্রশ্নটা হলো খুবই সিম্পল। যদি ঘ নম্বরে আসে যে অর্থের পরিমাণ দ্বিগুণ করলে অর্থের মূল্যে কি প্রভাব পড়বে, তাহলে আপনি অঙ্কটা করবেন কেমন? কিসের সাপেক্ষে অঙ্কটা করবেন? গ এবং ঘ, এই ঘটা কিভাবে করবেন বলেন তো? এই গয়ের ক্ষেত্রে কিভাবে করবেন আর এই গয়ের ক্ষেত্রে কিভাবে করবেন, আমাকে এটা বলুন। প্রথম গ, এই গয়ের এক ধরেন, এটা এটা হলো গয়ের এক, আর এটা হলো গয়ের দুই। এবার বলেন, গয়ের এক এক যদি থাকে তাহলে ঘ কিভাবে করবেন? স্যার গ হচ্ছে এমবি ইকুয়াল পিটি দিয়ে করব, সংকীর্ণ অর্থে দেয়া আছে যেহেতু। গয়ের এক বলছি, এই যে এটা যা দেখা যাচ্ছে সেটা বলো। এই যে আমি ধরো জুম করে দিই, এই যে যেটা মানে রেড কালার দিলাম, এই প্রশ্নের সাপেক্ষে ঘ কিভাবে করবেন বলতে থাকেন। স্যার এখানে যে অর্থমূল্যটা দেয়া আছে এখানে তো সংকীর্ণ অর্থে দেওয়া আছে, ওটাও সংকীর্ণ অর্থে নির্ণয় করব। এটা ভুল হইলো, মানে কথাটা ভুল হইলো মাহিয়া। তাহলে স্যার বলেন আপনি কিভাবে বুঝলাম। করবেন এটাই তো প্রশ্ন। যদি গ নম্বরে বলে যে অর্থের মূল্য কত, তাহলে এখানে কিন্তু বলা নাই সংকীর্ণ না প্রশস্ত, কিচ্ছু বলা নাই জি কিন্তু। স্যার। তাহলে আমরা জি। প্রশস্ত আকারেই করব। আর গ যদি নম্বরও, সংকীর্ণ লেখা থাকে হ্যাঁ ওটা তাহলে যাচ্ছি, ওটা তো যাচ্ছি। তাহলে গ নম্বর, আর যেহেতু আমরা ফুল ফ্লেজ করছি, ফুল আকারে করছি, তাহলে এই গয়ের লেজ ধরে ঘ করতে হবে। তখন আমরা দ্বিগুণ করব কাকে? এই এমটাকেও দ্বিগুণ করব এবং এই এম এম কেও প্রাইম। দ্বিগুণ এম করব, এম প্রাইমটাকেও এবং দ্বিগুণ এম করব। প্রাইম দুইটাকেই দ্বিগুণ করব। হ্যাঁ, কথা দুইটাকে কি দ্বিগুণ বুঝলেন করব। এবার? কিন্তু হ্যাঁ যদি স্যার। প্রশ্ন আসে সংকীর্ণ অর্থে অর্থের মূল্য কত, এটা আসছে গ তাহলে তে, শুধু এমটাকে দ্বিগুণ করব, তখন মানে শুধু এমটাকে। এমটাকে দ্বিগুণ করবেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা যেন মনে থাকে। আর ওইটার সাপেক্ষে ঘ করলে পরে তখন ওইটাকে এমটাকে আবার দ্বিগুণ করে নিতে হবে। হ্যাঁ, ওইটা করে করতে। প্রশ্ন কিন্তু এখানে সেম, ঘয়ের প্রশ্নটা কিন্তু দুইটা প্রশ্নের জন্যই সেম, কিন্তু উত্তরে পার্থক্য হয়ে যাবে। যদি বলে যে অর্থের মূল্য কত, গ নম্বরে কোনো কিন্তু নেই, শর্ত নাই, তাহলে আমরা এই যে বড় সূত্রের আকারেই করব ঘ। বোঝা গেছে? আর যদি জি স্যার। গতে বলা থাকে সংকীর্ণ, তাহলে সংকীর্ণের আলোকেই ঘকে করতে হবে। তখন আমরা আর এই এম প্রাইমকে আর আমরা দ্বিগুণ করব না। কথা কি বুঝলেন? তখন শুধু জি এইটাকে স্যার। দ্বিগুণ করব, এই যে এইটাকে করব। এবার ক্লিয়ার? জি এইটাই করবো স্যার। দ্বিগুণ, আর এইটার দিকে হাত দেবো না। এই ভুলটা কিন্তু আপনারা প্রায়ই করেন। অর্থের মূল্য এই অধ্যায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কখনো চিত্র দিয়ে আসে, আর কখনো একেবারেই কি দিয়ে আসে, ওই তোমার আহ, সমীকরণ দিয়ে আসে। এই একবার ম্যাথ দিয়ে আসে, আর একবার আসে চিত্র দিয়ে। এইভাবে মানে এই ইয়ারে ম্যাথ দিয়ে আসে, তো ওই ইয়ারে চিত্র দিয়ে আসে, এইভাবে আসে জিনিসটা। তো যদি চিত্র দেওয়া থাকে, চিত্র দিয়ে থাকে, যেটা বলবে যে
উদ্দীপকের চিত্র দ্বারা কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে, তাহলে এটা আমরা সহজেই বুঝেই যাবো যে এটা অর্থের মূল্য, তাই না? ওটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর যদি বলে যে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন, সেক্ষেত্রে আমরা কি করব, আমি এইটা খালি একটু দেখাই দিই। এটার জন্য ওই পিডিএফটার মধ্যে যেতে হবে আমাদের, যাচ্ছি, আপনারা দেখতে পাবেন আশা করা যায়। কি পেতে চাই? অর্থের মূল্য, অর্থবোধের সংজ্ঞা আমি দিয়ে দিয়েছি। মুদ্রাস্ফীতির ফলে খালি একটা সিদ্ধান্ত আমাকে বলো, যে কেউ বলো, মুদ্রাস্ফীতি হলে অর্থের মানে দামের স্তর বাড়ে না কমে? বাড়ে। দামের স্তর বাড়ে। তাহলে আমরা যেহেতু জানি দামের স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত, তাই না? আমরা জানি যে ভিএম ইকুয়াল টু 1/p, তাই কি না বলো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা জানি ভিএম ইকুয়াল টু 1/p। তো তাই যদি হয় তাহলে দামের স্তর বাড়লে অর্থের মূল্য কমবে, আর অপরপক্ষে দামের স্তর কমলে অর্থের মূল্য বাড়বে। তাহলে এই অবস্থায় আমাদের সিদ্ধান্ত নেওয়া সহজ। মুদ্রাস্ফীতি হলে যেহেতু দামের স্তর বাড়ে, তার ফলে অর্থের মূল্য কমবে, তখন আমরা শুধু মুদ্রাস্ফীতির ফলে যে সমস্যাটা হয় বা চিত্রে যে পরিবর্তন হয় সেটা দেখাবো। আর যখন মুদ্রা সংকোচন হবে তখন দামের স্তর মূলত কমে যায়। আর দামের স্তর যদি কমে তাহলে কি হবে? ভিএম বাড়বে, তাই না? তাহলে কি দাঁড়ালো? দামের স্তর যদি বাড়ে, দামের স্তর বাড়লে ভিএম কমবে, আর দামের স্তর কমলে ভিএম বাড়বে। এই বিপরীত সম্পর্কই হলো মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন। একটা জিনিস খেয়াল রাখবেন, মুদ্রাস্ফীতি যখন ব্যাখ্যা দিবেন, সংজ্ঞা দিবেন, চিত্রটা রেখে শুধু মুদ্রাস্ফীতি চিত্র, আর মুদ্রা সংকোচন যখন চিত্রের ব্যাখ্যা দিবেন তখন মুদ্রা সংকোচনের সংজ্ঞা এবং শুধুই মুদ্রা সংকোচনের ফলে কি প্রভাব পড়ে, তাহলে এটা দেখালেই হবে। এইটা হলো অর্থের মূল্য, তাই না? তাহলে মুদ্রাস্ফীতি যদি বাড়ে তাহলে দামের স্তর বেড়ে যাবে, ফলে অর্থের মূল্য কমবে। আর যদি P0 থেকে দাম কমে P2 হয়, ফলে মুদ্রা সংকোচন হইল, তাহলে VM0 থেকে VM2 হবে, তাহলে আগের থেকে অর্থের মূল্য বেড়ে যাবে। আশা করছি আপনারা সমাধানটা শেষ হলেও পাইছেন। আর কারো কোনো সমস্যা নাই আজকের মতো? তাহলে আজকের ক্লাস কেমন লাগলো তোমরা মন্তব্যে জানাতে পারো। এটা রেকর্ডিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া থাকবে, তোমরা এটা পেয়ে যাবা, লিঙ্কটা গ্রুপেই পেয়ে যাবা। আমি এখন থেকে 2 দিন আগ থেকে সমস্যা নেব এবং ওই 2 দিনের সমস্যা আমরা পরের দিন সাপোর্ট ক্লাসে সমাধান দিব। এছাড়াও তোমরা যে কোনো সময় আমার গ্রুপে প্রবলেম দিতে পারবা এবং আমি কিন্তু এই প্রবলেমগুলোর সমাধান করে দেব। আমি কি ক্লিয়ার? জি স্যার। আজকের ক্লাস কেমন লাগলো Yes, মন্তব্য sir. জানাবা। আর সবাই যে যেখানে আছো ভালো থাকবা, নিরাপদ এবং সুস্থ থাকবা। আজকে আমরা এখানেই শেষ করতে পারি। ভালো থাকবে। শুভরাত্রি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।